সবকিছুর সাথে সরকার জড়িত, সবকিছুর সাথে সরকারের যোগ সাজসেই আসলে সবকিছু হয়েছে। ব্যাংকগুলো যে ধ্বংস হয়েছে, এসালামের হাতে দেবার পর ব্যাংকগুলোকে যে খোকলা করা হয়েছে, এই সবকিছু হয়েছে সরকারের যোগ সাজসে, এবং এগুলোর বিরুদ্ধে তদন্ত না করে নতুন করে তার হাতে ব্যাংক দেওয়া হয়েছে। সে তার শাসনের সমস্ত পুলিশি অ্যাকশন, সব দুর্নীতির দায় মুটা আজিজ আর বেনজিরের উপরে চাপাই দিছে। এখন এই দুজনে তো তারা 2018 সালে 900 ভোট করে ক্ষমতায় এনেছিল, তাই না? সে নিজে সেফ হয়ে গেল, সমস্ত দায় চাপাই দিল দুইজনের উপরে। পাবলিক খুশি, সেও খুশি, বেনজিরও খুশি, মুটা আজিজও খুশি, সবাই খুশি। মুটা বেনজির বিশেষ পুলিশ প্রোটেকশন পাইতো, জানেন তো? এরা দেখছেন তো, সেটা কি উঠছে? উঠে নাই। মুটা বেনজিরের অ্যাকাউন্ট ফ্রিজ করছে, তাই না? তো তাতে কি সমস্যা? বেনজিরে কোনো সমস্যা হয়েছে? হয় নাই। তো সে পুরা টাকাই তুলে ফেলছে। শুধু টাকা তুলে ফেলাই না, বাড়ি বিক্রি করেছে। ঢাকায় না, দুবাইও বেচছে বাড়ি। ওর দুবাইয়ের বাড়ি নাকি 4-5টা আছে, তার মধ্যে একটা বাড়ি বেচেছে, এবং বিশাল বিশাল মূল্যবান জায়গায় কিন্তু বাড়ি। যে একটা বাড়ি বেচেছে তার দামই হইতেছে 28 কোটি টাকা। ও আর বাঁচবে কয় বছর? ধরেন আল্লাহ দিলে আর 20 বছর। ওই 1 কোটি টাকা করে যদি খরচা করে বছরে, ওর আর কিছু লাগে? হ্যাঁ, তবে ওর তো আবার নায়িকা লাগে, মডেল ফডেল লাগে, এগুলোকে খরচা অবশ্য আমরা জানি না, তাই না? আমরা ম্যাঙ্গো পাবলিক এই সমস্ত জিঞ্জার মার্চেন্টের খবর নিয়ে লাভ কি বলেন? তো ওই শোনা যায় মোটা বেনজিরের বান্ধবী আসছিল। মাইয়া রাগ করে লাভ নাই, শোনা আমি শিওর না হইলে ছবি দেখাইতাম না। ক্ষমতার সামনে মারা দিবা আর আমরা কিছু কইতে পারবো না, অতটা সুশীল করলে আমরা না। আর দুনিয়া পাল্টাই গেছে। মজা নিবা নাও, কিন্তু বাড়ি খাবা সেটাও নিতে হবে। তুমি আবার নাকি দেশ ছাড়িছে, তেমন ভালোই হয়েছে। ফরেন মাল খাবে আর ফরেন মাইয়া নিয়ে ফুর্তি করবে। ওর ভালো করলো নাকি খারাপ করলো কাটাল রানী? ওর যদি বান্ধবীদের জন্য মন কান্দে তাহলে উড়াই নিয়ে যাবে, অসুবিধা আছে? অসুবিধা নাই, টাকা তো আছেই। হাসিনা তো ভালোই করেছে তার জন্য, তাইলে এত কি ইচ্ছা করিচ্ছে কেন হাসিনা? আমরা কইলে এনকে করে কইলেও কয় যে আমরা নাকি গুজব ছড়াই। আমি কুত্তারা তোদের 182টা অ্যাকাউন্ট খাইয়া দিছে ফেসবুক গুজব ছড়ানোর জন্য। আর আমার কোষ গুজব বাস বান্দির পুত, কোন কথাটা রেফারেন্স ছাড়া কই রে? হ্যাঁ, গুজব বান্দির পুত। আচ্ছা, আদানি আসিছে টাকা চেতে, বাকি পড়িছে 5,000 কোটি টাকা না তার বেশি। কোন টাকা নাই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা কয় টাকা আছে কে জানে? আছে কিনা আদৌ? আমেরিকান কোম্পানির টাকা আটকে আছে। লু আসিছিল কিন্তু এই জন্যে, দেখেন সালমান রহমান নিজেই কইছে যে এশিয়া কইছে যে আমেরিকান কোম্পানিগুলো কখন টাকা পাবে। পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গেছিল তদবির করতে, আমেরিকান কোম্পানি কবে টাকা পাবে। এদিকে চায়না এখনো টাকা দেয় নাই। ওই যে $5 বিলিয়ন দিবে কইছিল না, ওইটা এখনো দেয় নাই কিন্তু। আর এর মধ্যে চলিচ্ছে ভারতীয় পণ্য বয়কট। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়তেছে। মানে যার খুঁটির জোরে সে টিকে আছে, তার খুঁটি এখন বাংলাদেশে উড়ে যাওয়ার অবস্থা। এই অবস্থায় পাবলিকের রাগ ক্ষোভ যদি হাসিনার কুত্তার প্রতি যায়, হাসিনার প্রতি না যাইয়া, তাহলে হাসিনার লাভ না। তাই হয়েছে বেনজির এসে মাইরা ফেলায় নাই, কিন্তু এমন অবস্থা তৈরি করেছে যে পাবলিকে যেন ভাবে যে আসলেই সে বেনজিরে মারছে। সিনেমার ফাইটিং সিন গুলো দেখেন না, হেভি মাইর দেয় যে নায়ক ভিলেন রে। হ্যাঁ, কিন্তু ফাইটিং সিন গুলো কেঙ্কা করে হয়। এই যে দেখেন, আসলে কি ভিলেন মাইর খায়? মাইর খাওয়ার ভান করে, খায় না। এঙ্কা করে তৈরি হয় ফাইট সিন। এই বেনজির কাণ্ডে হাসিনা ফাইটিং পরিচালক। বেনজিরের দুই দল হাসিনার অভিনেতা, একজন মাইর খাচ্ছে আর একজন মাইর দিচ্ছে। মায়ের দর ভান করিচ্ছে দুইজনই, আর একজন মায়ের খাওয়ার ভান করিচ্ছে। দুইজনে হাসিনার অভিনেতা। এই মায়ের পিঠের অভিনয় করিচ্ছে যেন আপনারা মজা পান। আমরা যেমন সিনেমা দেখে মজা পাই, এনকা মজা দিচ্ছে হাসিনা। এতে একদমই টাইম দিবেন না, পাত্তাই দিবেন না। এগুলো আপনার নজর ঘুরায় দেওয়ার জন্য করিচ্ছে, আর কিছু না। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একটা শাখার লকার থেকে একজন গ্রাহকের 150 ভরি সোনা গায়েব হয়েছে। 150 ভরি সোনা গায়েবের ক্ষতিপূরণ হিসেবে ওই গ্রাহক এখন পাবেন 2 লাখ টাকা। 2 লাখ টাকা পাবেন 150 ভরি সোনা গায়েবের ক্ষতিপূরণ হিসেবে, যেখানে 1 ভরি সোনার দাম 22 ক্যারেটের ক্ষেত্রে 1,17,000 টাকার উপরে, 21 ক্যারেট হলে 1,11,000 টাকারও বেশি, সনাতন পদ্ধতির ক্ষেত্রেও 80,000 টাকা প্রত্যেক ভরি সোনার দাম, সেখানে 150 ভরির জন্য পাবেন 2 লাখ টাকা। দেশটা সত্যি সত্যি একটা মগের মূল্যকে পরিণত হয়েছে। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, পাশাপাশি প্রধানমন্ত্রীর একটা মন্তব্যের জবাব দিতে চাই, সেই জায়গাটাতে একটু পরে আসছে।
এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক থেকে গায়েব হয়েছে সোনা। একজন কর্মকর্তা কিংবা একাধিক কর্মকর্তা মিলেই কাজটা করেছেন, ভুক্তভোগী এমনটা দাবি করছেন। যে ব্যাংকের মালিক $1 বিলিয়ন দেশ থেকে বিদেশে পাচার করেছে, সেই তথ্য সামনে আসবার পরেও সেটা নিয়ে কোনো তদন্ত হয় না। তারপরও সরকার তাকে নতুন করে আরেকটা ব্যাংক তার হাতে তুলে দেয়। কয়েকদিন আগেই 7টা ব্যাংক এস আলম গ্রুপের হাতে ছিল, নতুন করে ন্যাশনাল ব্যাংক তার হাতে তুলে দেওয়া হয়েছে। সুতরাং সরকারের যোগ সাজশে যে একের পর এক ব্যাংকের মালিক হয়, দেশ থেকে $1 বিলিয়ন বিদেশে পাচার করে, কিন্তু তার বিরুদ্ধে কোনো তদন্ত হয় না। সেই ব্যাংকের এক বা একাধিক কর্মকর্তা মনে করতেই পারেন, আমার ব্যাংকের মালিক যদি $1 বিলিয়ন বিদেশে পাচার করতে পারে এবং সরকার যদি তাকে বাঁচায়, সরকার যদি তার বিরুদ্ধে কোনো তদন্ত না করে, নতুন করে তার হাতে আর একটা ব্যাংক তুলে দেয়, নতুন ব্যাংকের মালিক বানায়, সেক্ষেত্রে সেই ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে 150 ভরি সোনা তো আমি গায়েব করতেই পারি, কিন্তু মনে করতেই পারেন। এবং এস আলম গ্রুপ আজকের এই অবস্থায় যে এসছে, 8টা ব্যাংকের মালিক হয়েছে, যার মধ্যে 5টা শরিয়া ভিত্তিক ব্যাংক, প্রত্যেকটাই ধ্বংস হয়ে গেছে। এস আলমের হাতে আসার পর ইসলামী ব্যাংকের মতো সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত একটা ব্যাংক ধ্বংস হয়ে গেল, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত হয় নাই। $1 বিলিয়ন বিদেশে পাচারের তথ্য এসছে, সেটা নিয়ে কোনো তদন্ত হয় নাই, নতুন করে তার হাতে ব্যাংক তুলে দেওয়া হচ্ছে। সুতরাং এই সবকিছুর সাথে সরকার জড়িত, সবকিছুর সাথে সরকারের যোগ সাজশেই আসলে সবকিছু হয়েছে। ব্যাংকগুলো যে ধ্বংস হয়েছে, এস আলমের হাতে দেবার পর ব্যাংকগুলোকে যে খোকলা করা হয়েছে, এই সবকিছু হয়েছে সরকারের যোগ সাজশে, এবং এগুলোর বিরুদ্ধে তদন্ত না করে নতুন করে তার হাতে ব্যাংক দেওয়া হয়েছে। $1 বিলিয়ন বিদেশে পাচার যে সে করতে পেরেছে, সেটাও যে সরকারের যোগ সাজশে, এটা আমরা এখন বলতেই পারি যখন আমরা দেখি সরকার এই তথ্য সামনে আসবার পরেও কোনো তদন্ত করে না। আমরা একটু রিপোর্টটা দেখি। চট্টগ্রামে ইসলাম ব্যাংকের লকার থেকে গ্রাহকের 149 ভরি সোনা গায়েব। চট্টগ্রাম ইসলাম ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে একজন গ্রাহকের 149 ভরি স্বর্ণ চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী ইসলাম ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছেন বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, গত 17 বছর ধরে তিনি চকবাজার শাখায় একটা লকার ব্যবহার করেন এবং অ্যাকাউন্ট পরিচালনা করেন। গত 29 মে দুপুর 1:30টা ইসলাম ব্যাংকের চকবাজার শাখায় তিনি যান কিছু স্বর্ণালংকার আনবার জন্য। লকারের দায়িত্বে থাকা অফিসারকে তিনি লকার খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। চাবি নিয়ে লকার যখন খোলা হয়, তখন দেখা যায় ওই লকারটি আগে থেকেই খোলা ছিল। সেখানে 149 ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ছিল, তার মধ্যে মাত্র 10 থেকে 11 ভরি অবশিষ্ট আছে। ব্যাংক থেকে জানানো হয় ঘটনা তারা তদন্ত করবে, 1 সপ্তাহ পরে তারা জানাবে। এই ব্যাপারে চকবাজার শাখার ব্যবস্থাপক শফিউল মাওলার ব্যক্তিগত মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। আমরা যমুনা টেলিভিশনটা রিপোর্ট করব। এখানে অবশ্য ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সাথে কথা বলা গেছে এবং তিনি যেটা জানিয়েছেন, তিনি বলছেন, এরকম কোনো ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগী গ্রাহক ইন্স্যুরেন্স কাভারেজ পেয়ে থাকেন। এক্ষেত্রে ছোট লকারের জন্য 1 লাখ টাকা, মাঝারি লকারের জন্য 2 লাখ টাকা ও বড় লকারের জন্য 3 লাখ টাকা পাবেন গ্রাহক। অর্থাৎ ভুক্তভোগী রাবেয়া প্রায় 150 ভরি স্বর্ণ খুইয়ে পাবেন মাত্র 2 লাখ টাকা, কারণ মাঝারি আকারের লকার ছিল তার। তার মানে ব্যাংক ম্যানেজার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সর্বোচ্চ 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারেন এই গ্রাহক, সর্বোচ্চ 2 লক্ষ টাকা। এরকম একটা মগের মূল্যকে আমরা বসবাস করছি, এবং সেই ব্যাংকের যিনি দায়িত্বশীল কর্মকর্তা, ব্যাংকের যিনি ব্যবস্থাপক, তিনি এটা জানিয়ে দিচ্ছেন যে যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে, তদন্ত করে ঘটনা আসলে ঘটেছে কিনা সেটা তিনি এখন নিশ্চিত বলছেন না। ঘটনা যদি ঘটে থাকে তাহলে এতটুকু পর্যন্ত ক্ষতিপূরণ গ্রাহক পেতে পারেন, এটা জানাচ্ছেন তিনি। আমরা যদি সনাতন পদ্ধতি আমরা ধরে নেই, ওই গ্রাহকের 149 ভরি সোনাই সনাতন পদ্ধতি সোনা ছিল, সেক্ষেত্রে যদি আমরা 80,000 টাকা করে দাম হিসেব করি, তারপরেও ওই সোনার দাম প্রায় 1,20,00,000 টাকা। আর যদি সেটা 21 ক্যারেট বা 22 ক্যারেট হয়ে থাকে, তাহলে তো 1.5 কোটি 2 কোটি টাকা ওই সোনার দাম হবে। অথচ তাকে এখন 2 লক্ষ টাকা দেয়া হবে ক্ষতিপূরণ হিসেবে। প্রধানমন্ত্রীর একটা মন্তব্যের সংক্ষেপে জবাব দিতে চাই। ডেইলি স্টার থেকে একটু পড়ি। কিছু মানুষ বলে মেট্রো রেল এক্সপ্রেসওয়েতে পয়সা নষ্ট, আবার মজা করে ব্যবহার করে। প্রধানমন্ত্রী বলছেন, দেশে কিছু মানুষ আছে যাদের সবকিছুতে কিছু ভালো লাগে না,
প্রধানমন্ত্রী বলেন এখন প্রযুক্তির যুগ, আমরা যখন ৯৬ সালে ক্ষমতায় এলাম তখন কম্পিউটার শিক্ষার উপর যোগ দিলাম, তখন সব ছিল অ্যানালগ। দ্বিতীয়বার আমরা ক্ষমতায় এসে ঘোষণা দিলাম ডিজিটাল বাংলাদেশ করব। এখন আমাদের স্যাটেলাইট আছে, একটা স্যাটেলাইটের বয়স থেকে ১৫ বছর। আমরা এখন দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি। দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছেন, নতুন করে আবার কোথাও থেকে ঋণ করতে হবে, বড় অঙ্কের ঋণ করতে হবে, কারণ ১০০ বিলিয়ন তো বিদেশি ঋণ ছাড়িয়ে গেছে। একটা বাজেট দেয়া হচ্ছে ৬ তারিখে, সেখানে ১৬ লক্ষ কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র ঋণের সুদ দেবার জন্য। ঋণের সুদ দেবার জন্য, মূল টাকা না। নতুন করে আবার অবশ্যই ঋণ করতে হবে, ঋণ না করলে তো সেখান থেকে কমিশন পাওয়া যাবে না। সুতরাং নতুন ঋণের ব্যবস্থা করতে হবে, নতুন করে আবার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে হবে। তিনি বলছেন, যদি আমি শুনি অনেকে বলে স্যাটেলাইটের কি দরকার ছিল, আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের সবকিছুতেই কিছু ভালো লাগে না, যেটাই করব বলে এটা কি দরকার ছিল, মেট্রো রেল এক্সপ্রেসওয়ে এটার কি দরকার, খামাখা পয়সা নষ্ট, এরকম নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। আবার যখন তৈরি করি তখন খুব মজা করে ব্যবহার করে, বলেন তিনি। এরপর তিনি ভিক্ষুক জাতি থেকে এখন কোথায় গিয়ে আমরা পৌঁছেছি সেই কথাগুলো বলবার চেষ্টা করেছেন। তিনি বলছেন যারা নেতিবাচক মন্তব্য করে, নেতিবাচক মন্তব্য আমরা করি, পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে সবকিছুই। আপনি যে কয়েকটা মেগা প্রকল্প করেছেন, ইনফ্যাক্ট যে কয়েকটা প্রকল্পই আপনি হাতে নিয়েছেন কিংবা যেগুলো করেছেন, যেগুলো কাজ এখনো চলমান, প্রত্যেকটা নিয়ে আমাদের আপত্তি আছে, কারণ প্রত্যেকটাতেই মেগা দুর্নীতি, মেগা লুট হয়েছে, প্রত্যেকটাতেই। আপনি এক্সপ্রেসওয়ের কথা বলেন, আপনি মেট্রো রেলের কথা বলেন, আপনি পদ্মা সেতুর কথা বলেন, প্রত্যেকটা জায়গায় মেগা লুট হয়েছে। আমার টাকা লুট করা হয়েছে। আমার টাকা যদি লুট করা হয় তাহলে আমি বলবো না? আমার চাকরকে আমি ২০০০ টাকা দিয়েছি, সে ৫০০ টাকার বাজার করে আমাকে হিসাব দিয়েছে ২০০০ টাকার, আমি সেটা ধরে ফেলেছি। এখন আমি কি বলবো? ওই ৫০০ টাকার যে বাজার সেটা আমি খাবো না? আমার টাকায় তুমি মেট্রো রেল বানিয়েছো, পদ্মা সেতু বানিয়েছো, এক্সপ্রেসওয়ে বানিয়েছো, ১০ টাকার জিনিস তুমি ১০০ টাকায় বানিয়েছো, ৯০ টাকা তুমি খেয়ে দিয়েছো। আমার টাকা, সেটা নিয়ে আমি কথা বলবো না। আর যে ১০ টাকা দিয়ে তুমি বানিয়েছো সেই ১০ টাকা কি আমি ব্যবহার করবো না? ওটা তো আমার টাকা। কেউ কারো বাপের টাকায় মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে বানায় নাই, ফর গডস সেক। এটা মাথায় রাখতে হবে। এবং কথা বলার সময় দেশের প্রধানমন্ত্রী, বেশি কিছু তো বলাও যায় না, সেফটি ম্যানুয়াল আছে, বেঁচে থাকার জন্য সেফটি ম্যানুয়াল। কথা বলার লিমিট আছে, কাকে নিয়ে কতটুকু বলা যাবে। কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী হন আর রাষ্ট্রপতি, আমার টাকা যখন আপনি ব্যবহার করবেন, আমার টাকা নিয়ে যখন আপনি গল্প করবেন, তখন মাথায় রাখতে হবে আমি কার টাকা নিয়ে কাজ করেছি এবং সেটা নিয়ে আমি কার টাকা নিয়ে কথা বলছি, সেটা মাথায় রাখতে হবে। আমার টাকা, আমার ১০০ টাকা নিয়ে আপনি ১০ টাকার জিনিস বানিয়েছেন, বাকি ৯০ টাকা মেরে দিয়েছেন। ওই ১০ টাকার জিনিসের উপর পূর্ণ অধিকার আমার, পূর্ণ অধিকার আমার। সুতরাং এগুলো নিয়ে আমরা কথা বলতে থাকবো, প্রতিনিয়ত বলতে থাকবো, সামনের দিনও বলতে থাকবো। মেগা দুর্নীতি, মেগা লুট হয়েছে এই দেশে গত ১৫ বছরে। এই আওয়ামী লীগের শাসনামলে যতগুলো প্রকল্প নেওয়া হয়েছে, সেটা মেগা প্রকল্প হোক, ছোট প্রকল্প হোক, যে প্রকল্পই হোক না কেন, প্রত্যেকটা প্রকল্প থেকে মেগা লুট হয়েছে। আমার টাকা লুট করা হয়েছে, দেশের ১৮ কোটি জনগণের টাকা লুট করা হয়েছে। সুতরাং দেশের ১৮ কোটি জনগণ সেগুলো ব্যবহার করবে এবং আপনাকে প্রশ্ন করবে কেন লুট করা হলো আমার টাকা।